আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি। তিনি এই গুরুদায়িত্ব আমার উপরে অর্পণ করেছেন। গুরুদায়িত্ব বলছি এই কারণে যে বাংলাদেশের প্রায় 40টির বেশি, প্রায় 50টির মতো মন্ত্রণালয় রয়েছে, কিন্তু এই স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন যে মন্ত্রণালয়, সেটা কিন্তু একটি ব্যতিক্রম ধর্মীয় মন্ত্রণালয়। বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন কাজ করে, কিন্তু সরকারের যে মূল যে উদ্দেশ্য জনগণের সেবা করা, সেই জনগণের সেবা করার জন্য কিন্তু বাংলাদেশের 40টি বা 50টি যে মন্ত্রণালয় রয়েছে, তার মধ্যে এই একটি মন্ত্রণালয় কিন্তু অগ্রগণ্য, এবং এটি কিন্তু জনগণের সঙ্গে সরাসরি কাজ করে থাকে প্রতিদিন, বছরে 365 দিন। কেননা স্থানীয় সরকার যে গণতান্ত্রিক যে ব্যবস্থা, তার মধ্যে স্থানীয় সরকার হচ্ছে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, এবং সেই অঙ্গটি যদি সঠিক থাকে তাহলে কিন্তু পুরো দেহটি সঠিক থাকে। অর্থাৎ আমি বিশ্বাস করি যে বাংলাদেশের 50টি মন্ত্রণালয়ের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় যদি সঠিকভাবে কাজ করে, জনগণের সঙ্গে যে সেবা, সেই সেবা যদি সঠিকভাবে দেয়, তাহলে কিন্তু পুরো বাংলাদেশ ঠিক থাকবে, পুরো সরকার ঠিক থাকবে। এবং সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু আজকে আমরা এই গুরুদায়িত্ব গ্রহণ করেছি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের মাননীয় প্রতিমন্ত্রী, যার প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে স্থানীয় সরকারের কাজ করার, এবং সেই অভিজ্ঞতা নিয়ে কিন্তু তিনি আজকে এই মন্ত্রণালয়ে এসেছেন, এবং আমি বিশ্বাস করি তার সেই অভিজ্ঞতা থেকে আমিও অনেক কিছু শিখতে পারব। এবং আজকে আপনারা যারা রয়েছেন এখানে, আপনাদের প্রত্যেকের প্রতি আমার একটি মাত্র অনুরোধ, সেই অনুরোধ হচ্ছে এই, আমি কেউ জানেন আপনারা আমি খোলাখুলি কথা বলি, এবং যেটা আমি সঠিক মনে করি আমি সেটাই বলি, আমি সেই হিসেবে বলছি। আমার বক্তব্যটি হচ্ছে এই, যে সরকার অত্যন্ত ক্ষমতাশালী। এই ক্ষমতাটা কোথা থেকে আসে? এই ক্ষমতাটা কিন্তু জনগণের কাছ থেকে আসে। কিভাবে আসে? নির্বাচন প্রক্রিয়ার ভিতর দিয়ে আসে। দেশের মানুষ যাদেরকে সর্বোচ্চ ভোট দেয়, যাদেরকে সর্বোচ্চ ভোট দিবে, তারাই কিন্তু সরকার পরিচালনা করবে, অন্য কেউ নয়। এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীকে কিন্তু এই কথাও বলেছি যে আপনার যে শক্তি, আপনার শক্তি এই কারণে যে বাংলাদেশের কোটি কোটি মানুষ কিন্তু আপনাকে ভোট দিয়ে আপনাকে সেই শক্তি দিয়েছে, এবং সেই শক্তির বলে বলিয়ান হয়ে কিন্তু আজকে আপনি বাংলাদেশকে নতুন করে গড়ে তুলেছেন। এবং তার রাজনীতির যে বৈশিষ্ট্য, আমি সেটা অতীতেও বলেছি, আজকে আবার বলবো, সেটা হচ্ছে যে তিনি সম্ভবত বাংলাদেশের সর্বপ্রথম তৃণমূলের রাজনীতির প্রবর্তন করেছেন। এবং কেন আমি কথাটি বলছি, এই মন্ত্রণালয়ে কিন্তু তৃণমূলের সঙ্গে কাজ করে, এবং তার সেই আদর্শ, তার যে কর্মপদ্ধতি, সেটাকে অনুসরণ করে আমরা এই মন্ত্রণালয়কে যখন জনগণের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে পারবো, আমাদের সেবা যখন জনগণের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে পারবো, আমি বিশ্বাস করি সেদিন আমরা সফল, এবং আমাদের সরকার সফল হবে, আমাদের প্রধানমন্ত্রী সেদিন সফল। আমি বক্তব্য খুব দীর্ঘ করব না, আমি যে কথাগুলো মেসেজটা যেটা দেওয়া দরকার আমি বিশ্বাস করি সেটা আপনাদের দিয়েছি। সঙ্গে আরেকটি কথা শুধু যোগ করব, অত্যন্ত আমি ব্যক্তিগতভাবে মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার কিন্তু দেশের কোটি কোটি মানুষের সেবা করে, সবার সেবা করে, সবার প্রতিনিধিত্ব করে, কিন্তু তারপরেও একটি বিশেষত্ব যেটা আমার জীবনের রাজনীতির ছোট অভিজ্ঞতা থেকে আমি যেটা লক্ষ্য করেছি, সেটা হচ্ছে এই, যে সরকার সব মানুষের সেবা করবে, এটা সত্যি, কিন্তু আমাদের মূল লক্ষ্য থাকবে কিন্তু সমাজের ভাগ্যাহত, দরিদ্র, যারা আন্ডার প্রিভিলেজ, তারা হবে প্রায়োরিটি। কেননা যারা সচ্ছল ধনী সমাজে যারা থাকেন, তারা কিন্তু আসলে সরকারের উপর অতটা নির্ভরশীল হওয়ার প্রয়োজন হয় না, কারণ তারা নিজের যে প্রয়োজন, নিজের যে ব্যবস্থাপনা, নিজের যে কার্যক্রম, সেগুলো কিন্তু তারা নিজেরাই পরিচালনা করতে পারে। কিন্তু যারা দরিদ্র মানুষ, দেখেন বাংলাদেশে কাগজে কলমে হিসাব করলে শতকরা 40% মানুষ কিন্তু এখনো একভাবে না অন্যভাবে দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। আমরা এক পর্যায়ে এটাকে অনেক নামিয়ে নিয়ে এসেছিলাম, কিন্তু আবার বিগত 17 বছরের যে অব্যবস্থাপনা, আপনারা দেখেছেন একটা ফ্যাসিবাদ সরকার, একটা অলিগার্কিক সরকার কিভাবে সে একটু ধনী শ্রেণীকে প্রত্যাপ্রবর্তন করেছেন।
তিনি কৃষক কার্ডের কথা প্রবর্তন করেছেন। কাজেই এই কথাটি আমি এই মন্ত্রণালয় শুধু নয়, আমি দেশবাসীর উদ্দেশ্যে আমি এই আজকে যে সুযোগটি আমি পেয়েছি তার মাধ্যমে বলতে চাই যে আমরা সরকার হিসেবে আমি নিজে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমার মূল যে কার্যক্রম সেটা কিন্তু আমার সেবাটা যাতে দরিদ্র মানুষের প্রয়োজনটা আমি মেটাতে পারি সেদিকে কিন্তু আমি সবসময় দৃষ্টি নিবদ্ধ করে সরকারের পক্ষ থেকে কাজ করেছি অতীতে এবং ভবিষ্যতে এই মন্ত্রণালয়ে এটা যেটা অ্যাপ্রোপ্রিয়েট মন্ত্রণালয় আমাকে আল্লাহর রহমতে মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব দিয়েছেন। আমি জনগণের সঙ্গে মিলেমিশে জনগণের কাতারে দাঁড়িয়ে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী সাহেব তার যে এই অভিজ্ঞতাটা বিশেষ অভিজ্ঞতাটা যেটা তার আছে আমারও নাই সেই অভিজ্ঞতাটা আমি তার সঙ্গে একসঙ্গে মিলেমিশে আমি এই দেশের সেবা করতে চাই। আমি তারা বুঝতে পারছিল না কোন পথে যাবে। যারা স্বাধীনতার পক্ষে শক্তি বলে যারা দাবি করেছিল তারা পালিয়ে গিয়েছিল ভীত হয়ে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কিন্তু ভীত হননি, তিনি মোকাবেলা করেছিলেন সাহসিকতার সঙ্গে, মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। শুধু তাই নয়, তিনি সম্মুখ সমরে যুদ্ধ করেছিলেন, যুদ্ধে জয়লাভ করেছিলেন এবং দেশবাসী ভালোবেসে তাকে সর্বোচ্চ মুক্তিযুদ্ধের যে খেতাব বীর উত্তম উপাধি দিয়েছিল। আমরা সেই ঘরানার মানুষ, আমরা সেই যে বিশ্বাস, সেই বিশ্বাসী হয়ে আমরা কিন্তু এই রাজনীতি পিতা উদাহরণ দিয়েছেন। আমার পিতাকে কিন্তু রাজনীতিতে এনেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান নিজে, এবং তিনি এই বিএনপির একজন প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন এবং বিএনপির আগে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে জাগদল সৃষ্টি করেছিলেন সেই জাগদলেরও একজন প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। আমি গর্বিত বোধ করি তার ধারাবাহিকতায় আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং সর্বশেষ আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে সরকার, সেই সরকারের সঙ্গে আমি জড়িত হতে পেরেছি এবং তিনি আমাকে এই গুরু দায়িত্ব দিয়েছেন। সেজন্য আমি মহাদের সকলকে ধন্যবাদ। আপনারা আমার জন্য দোয়া করবেন। প্রশ্ন নিব? জি 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 বলুন। যে একটা দুটো না, আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন। মন্ত্রণালয়ের দায়িত্ব আপনি নিয়েছেন, মন্ত্রণালয়ের দিক দিয়ে সবচেয়ে বড় মন্ত্রণালয়, প্রকল্পের দিক দিয়ে বড়। এই মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে আপনার রাজনৈতিক প্রজ্ঞা অভিজ্ঞতা দিয়ে আপনার প্রায়োরিটি কি হবে? নাম্বার ওয়ান। আমার কিন্তু একটি সংবিধানগত একটি পদ্ধতি আছে এবং আমি আজকে যদি বলে দেয় যে অমুক দিন নির্বাচন হবে, এই কথা কোনো অর্থ থাকবে না। কাজে এই আপনার এই প্রশ্নের সরাসরি উত্তরটা কিন্তু আমার দেওয়াটা যুক্তিযুক্ত হবে না। আমি বলছি সাংবিধানিক প্রক্রিয়ায় সেই নিয়ম কানুন অক্ষরে অক্ষরে পালন করে ইনশাআল্লাহ বিএনপি সরকার যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন। এখন তো আপনার যেটা হলো যে স্থানীয় সরকার, আপনি বলছেন তৃণমূলের মানুষের কথা, সেক্ষেত্রে তো সবগুলো স্থানীয় সরকারের বিভাজিত আপনার প্রশাসক দিয়ে চলছে। সেক্ষেত্রে তো দ্রুত নির্বাচনটা জরুরি এবং এর আগে যিনি স্থানীয় সরকার মন্ত্রী ছিলেন তিনি বলেছিলেন যে 1 বছরের মধ্যে সবগুলো স্থানীয় সরকার নির্বাচন হবে। তো আপনার টার্গেটটা কি? আমার কোনো আলাদা টার্গেট নেই, এটা আমার টার্গেট নয়। এটা হচ্ছে আমি যে কথা বলেছি, এটা হচ্ছে আমাদের জনগণের সরকার, আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করেছি এবং এটা আমাদের সরকারের টার্গেট। এবং এটা বুঝতে হবে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় এখানে দুঃখের সঙ্গে বলতে হয় যে আপনারা বিগত নির্বাচনগুলো দেখেছেন, এমনকি আমি বলবো 2008-এর নির্বাচন, 2014 নির্বাচন, 2024। আমি আট কিন্তু বিশেষ করে বলছি 2008, 14 এবং 18 এবং 24 এই 4টি নির্বাচন আসলে সেটা জনগণের ইচ্ছা প্রতিফলিত করে নাই। এবং দীর্ঘদিন পরে আমরা সৌভাগ্যবান যে 2026-এর 12 ফেব্রুয়ারির নির্বাচনে সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধি হিসেবে আমরা আজকে আপনাদের সামনে আছি। যে সেই কারণে আপনার সেই প্রশ্নের উত্তর যে জনগণের যে ইচ্ছা তার প্রতিফলন হিসাবে আপনি 1 বছর তো দীর্ঘ সময়। আমি বলেছি যে সংবিধানের নিয়ম কানুন মেনে আমাদের সরকারের যে পলিসি রয়েছে সেই পলিসি অনুযায়ী এবং জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানোর জন্যই আমরা এদেশে যে কয়েকটি নির্বাচন, আপনি সিটি কর্পোরেশন বলেছেন, শুধু সিটি কর্পোরেশন নয়, এখানে বিভিন্ন স্তরে নির্বাচন রয়েছে, 5টা স্তরে এখানে নির্বাচন, প্রত্যেকটি স্তরে নির্বাচন হবে এবং সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিরা সেই নির্বাচনে নির্বাচিত হোক, এটাই আমাদের প্রত্যাশা।
আমার একটা প্রশ্ন ছিল। বল। আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা জানি, বিশেষ করে আপনার বিগত দিনের হিস্টোরি যদি আমরা কাটি, আপনার দ্বারা কখনো কোনো মন্ত্রণালয়ে যে দায়িত্বে আপনি ছিলেন দুর্নীতি কখনো প্রশ্রয় দেন না। আমরা জানি যে এই সরকারের সবচেয়ে বড় মন্ত্রণালয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। এখানে বিগত 17 বছর নামে বেনামে বিভিন্ন প্রজেক্টের নামে অনেক দুর্নীতি হয়েছে। এই সরকার দায়িত্ব নিয়েছে 6 মাস হয়েছে, এখন পর্যন্ত অতীতের যে দুর্নীতিগুলো বিশ্বমান, সেটা যদি কোনো আওয়ামী লীগের করে থাকে অথবা তার সাথে সম্পৃক্ত যারা মন্ত্রণালয়, আমরা কোনো তৎপরতা এখন পর্যন্ত মোটা দাগে দেখতে পাইনি। আপনি আসার পর এগুলো কি কারা কারা করেছে সেগুলোকে খুঁজে বের করে শাস্তির মুখোমুখি করবেন কিনা অথবা জনগণের কাছে প্রকাশ করবেন কিনা? আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। আপনারা জানেন যে ইংরেজিতে একটা কথা আছে, এটাকে বলে ডিভিশন অফ লেবার। ডিভিশন অফ লেবার মানে কি, সরকার পরিচালনায় অথবা সমাজে বিভিন্ন স্তরে বিভিন্ন লোক কাজ করে, একজন মানুষ কিন্তু সব কাজ করে না। কাজে আপনি যে কাজটির কথা বলেছেন সেই কাজটি করার দায়িত্ব আমাদের রয়েছে, এটা আমি না করছি না, কিন্তু এই কাজটি করার সরাসরি দায়িত্ব কিন্তু আমার নয় বা আমাদের এই মন্ত্রণালয়ের নয়। কাজে এটা যে প্রক্রিয়া হয় সেই প্রক্রিয়া ইতিমধ্যে চালু হয়েছে। আপনারা জানেন যে দুর্নীতি দমন কমিশন নতুন করে গঠিত হয়েছে। কাজে এটা যার যার দায়িত্ব সে পালন করবে। আমরা শুধু আপনি যে প্রশ্ন করেছেন অন্যায় হয়েছে, অনিয়ম হয়েছে, দুর্নীতি, শুধু এখানে এই মন্ত্রণালয়ের বিষয় নয়, সমস্ত সরকার, আমি দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, আমি জানি না যে বাংলাদেশ দূরের কথা, ইভেন দুনিয়ার অন্য দেশও এই অল্প সময়ের ভিতরে এত বৃহৎ পরিমাণ দুর্নীতি অন্য কোন সরকার হয়েছে কিনা আমার জানা নেই। কাজে এগুলোর যথাযথ প্রক্রিয়ার যে এজেন্সিগুলো রয়েছে, যার যার দায়িত্ব তারা সঠিকভাবে পালন করে প্রত্যেককে জবাবদিহি করতে হবে। এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি কথা স্পষ্ট করে দিয়েছেন, আমরা প্রতিশোধের রাজনীতি করি না, কিন্তু আমরা আইনের রাজনীতি করি। কাজে আশা করি আপনার প্রশ্ন উত্তর সেটা হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে এই স্থানীয় সরকারের যে জনপ্রতিনিধিগুলো ছিল সারা বাংলাদেশে তাদেরকে তো মানে ইয়ে করা হয়, তারা নাই, তো তারা তো ভোটে নির্বাচিত হয়েছিলেন, তো তারা যদি ফিরে তারা আবার নির্বাচিত হয়েছিলাম, তো সেক্ষেত্রে আইনি জটিলতা কি তৈরি হবে? আপনার প্রশ্নের আমি কি সবার সামনে উত্তর দিব? আপনি মনে কষ্ট পাবেন না। আপনি বলেছেন যে ইন্টারিম গভর্নমেন্টের সময় যারা জনপ্রতিনিধি ছিল তারা কি সত্যি জনপ্রতিনিধি ছিল? তারা কি সত্যিকার কোন নির্বাচনে নির্বাচিত হয়েছিল, নাকি দিনের ভোট রাতের নির্বাচনে হয়েছিল, নাকি ভুয়া ভোটে হয়েছিল, নাকি ভুয়া ব্যালটে হয়েছিল, নাকি ডিসিএসপিদের কারণে নির্বাচিত হয়েছিল? আচ্ছা, আপনার প্রশ্নের উত্তর আশা করি আপনি পেয়ে গেছেন। আমরা চাই সত্যিকার অর্থে, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমি এখানে একটু কথা বলছি, কিছু মনে করবেন না। আমার মনে আছে যে যারা অতীতে সরকার চালিয়েছে, আমি তাদের নামও নিতে চাই না, তারা অনেক সময় বলতো যে বিএনপির নাকি, আমি একটা কথা খোলাখুলি বলছি, আমি কিন্তু জানেন আমি যেটা বিশ্বাস করি সেটা আমি বলি, কে পছন্দ করলো কে পছন্দ না করলো আই ডোন্ট কেয়ার। বলতো যে বিএনপি জন্ম নাকি ক্যান্টনমেন্টে হয়েছিল। আমি প্রাসঙ্গিক হিসাবে কথাটা বলি, বিএনপির জন্ম ক্যান্টনমেন্টে হয়েছিল, আওয়ামী লীগের জন্ম কি ক্যান্টনমেন্টে হয়েছিল? আওয়ামী লীগের জন্ম তো ক্যান্টনমেন্টে হয়নি নাকি? তো আমি তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করতাম, আমার তো অনেক একসঙ্গে বিএনপি আওয়ামী লীগ মাইন্ডেড অনেক শিক্ষক ছিল। তো আমাকে যখন জিজ্ঞেস করে আওয়ামী লীগের জন্য তো ক্যান্টনমেন্টে হয়নি, তাহলে আওয়ামী লীগ কেন গণতন্ত্রকে হত্যা করে পার্লামেন্টের ভিতরে 11 মিনিটে এক নায়কৃত্য কাজ? আর বিএনপি কি করেছে? যদি তর্কের খাতিরে ধরে নেই যে বিএনপির জন্ম ক্যান্টনমেন্টে হয়েছে, কথা বলছি, সেই বিএনপি এক নায়কত্ব থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্র ফিরিয়ে দিলেন। এর চেয়ে মানে বিস্ময়কর ঘটনা পৃথিবীর গণতন্ত্রের ইতিহাসে আর কি হচ্ছে? আপনি আশা করি উত্তর পেয়েছেন, যাদেরকে আপনি বলছেন জনপ্রতিনিধি, তারা জনপ্রতিনিধি না, তারা ভুয়া নির্বাচনের প্রতিনিধি।